আজকে আমার নিবেদনে পার্বতী মোদকের লেখা একটি অনবদ্য সামাজিক প্রতিবেদন, একটি সামাজিক গল্প। গল্পটির নাম বাবা দিবস। তাতান, তাড়াতাড়ি স্নান করে রেডি হয়ে নাও। আমি চিৎকার করে ছেলেকে তাড়া দিলাম। আসলে সকালবেলাটা এত কাজের ব্যস্ততা থাকে যে আমি রীতিমতো চোখে অন্ধকার দেখি। তাতানের বাবা সকাল 7টার ট্রেনে অফিসে বেরিয়ে যায়। সেই জন্য আমাকে ভোর 5টায় উঠে সকালের টিফিন, দুপুরের লাঞ্চ করে তাকে প্যাক করে দিতে হয়। ও বেরোতে না বেরোতেই তাতানকে ঘুম থেকে তুলি। তাতান এখন ক্লাস 3। সেভাবে এখনো বুঝে উঠতে পারে না বলে পেছনে লেগে থাকতে হয় সব সময়। ও ফ্রেশ হয়ে এলে দুধ বিস্কিট খাইয়ে ওকে পড়াতে বসি। স্কুলের হোমওয়ার্ক, পড়া সব তৈরি করিয়ে স্কুলের ব্যাগ, জলের বোতল গুছিয়ে দিয়ে আমি আর এক দফা রান্নাঘরে ঢুকি। শ্বশুর মশাই মাছ মাংস যেটা আনেন সেটা রান্না করি। তারপর তাতানকে খাইয়ে টিফিন গুছিয়ে স্কুল বাসে তুলে দিয়ে আসি। একটানা কাজ সেরে তারপর আমি একটু দম ফেলার সময় পাই। কিন্তু আজ প্রায় বেলা 9:30 বাজতে চলল। শ্বশুরমশাই চা খেয়ে মাছ আনতে গেছেন, প্রায় 1 ঘন্টা হয়ে গেল। তাতানকে একটা মাছ ভেজে খাইয়ে আপাতত স্কুলে পাঠিয়ে দিলে নিশ্চিন্ত। কিন্তু এত দেরি হচ্ছে দেখে ওকে স্নান করতে পাঠিয়ে দিয়ে আমি শ্বশুর মশাইকে ফোন করলাম। দেখলাম ওনার ঘর থেকে রিংটোনের আওয়াজ আসছে। বুঝতে পারলাম ফোনটা বাড়িতেই ফেলে গেছেন। খুবই বিরক্ত লাগলো। ফোনটা দেওয়া কিসের জন্য তাহলে, যদি দরকারের সময় কাজেই না আসে? তাতানকে ড্রেস পরিয়ে তৈরি করে যখন খাওয়াতে বসেছি, শ্বশুর মশাই বাড়িতে ঢুকলেন। অপ্রস্তুত হেসে বললেন, ও দাদু ভাই, তুমি খেতে বসে পড়েছো? আসলে অনেক বছর পর আজ সুজনের সঙ্গে দেখা হলো, বুঝলে বৌমা। আমার স্কুল লাইফের বন্ধু, একেবারে জিগরি দোস্ত ছিলাম আমরা। চাকরি পেয়ে ও এতদিন বাইরেই ছিল। অনেক বছর পর দেশের বাড়িতে এসেছে, তাই গল্প করতে করতে অনেকটাই দেরি হয়ে গেল। একটু থেমে আবার বললেন, 1 পিস মাছ ভাজা তো, তুমি একটু আস্তে আস্তে খাওয়াও, আমি ভেজে দিচ্ছি। আমি মুখ যথাসম্ভব গম্ভীর করে বললাম, না থাক বাবা, এই তাড়াহুড়িতে গলায় কাঁটা বিঁধে গেলে আর এক বিপত্তি হবে। ছেলে মানুষ, একটু মাছ ভাজা হলে খাওয়াটা ভালো হয়, সেটাও কপালে নেই। তারপর তাতানকে ঝেঁঝে বললাম, ভাত নিয়ে গোল গোল করছিস কেন? তাড়াতাড়ি খেতে পারছিস না? 10টা 10 হয়ে গেল, এক্ষুনি বাস এসে যাবে, তাড়াহুড়ি কর। শ্বশুর মশাই বললেন, আমারই ভুল হয়েছে বৌমা, আমারই ভুল। বলে ছেলেটাকে নরম গলায় বললেন, দাদু ভাই এখন খেয়ে নাও, স্কুল থেকে এসে মাছ ভাজা দিয়ে ভাত খাবে, কেমন? তাতান বাধ্য ছেলের মতো ঘাড় নাড়লেও আমি এবার রেগে গিয়ে বললাম, ছেলেটাকে বেরোনোর সময় এসব অমঙ্গলের কথা না বললেই নয়। এসে খাবে বলতে আছে? এত বয়স হয়েছে আপনার, কখন কি বলতে হয় জানেন না? দেখলাম উনি মাথা নামিয়ে নিজের ঘরে চলে গেলেন। তাতানকে বাসে তুলে দিয়ে আমি রান্নাঘরে ঢুকলাম মাছের ঝোল করব বলে। তার আগে শ্বশুরমশাইকে রুটি আর পেঁপের তরকারি দিতে গেলাম। দিয়ে চলে আসছি, এমন সময় উনি ভয়ে ভয়ে বললেন, আজ একটা মিষ্টি দেবে বৌমা? আমার খুব রাগ হয়ে গেল। বললাম, সুগার, কোলেস্টেরল, শরীরটা তো রোগের ডিপো তৈরি করেছেন, না হলে নিশ্চয়ই দিতাম। আগে যদি মেপে ঝুঁকে একটু খাওয়া দাওয়া করতেন, তাহলে নয় এখন এত নিয়ম মানতে হতো না। ডাক্তার স্ট্রিক্টলি বারণ করে দিয়েছে, কি করে দিই বলুন তো আমি? উনি রুটি ছিঁড়তে ছিঁড়তে বললেন, তোমার শাশুড়ি বেঁচে থাকতে সপ্তাহে 1 দিন রুটির সঙ্গে একটা করে মিষ্টি বরাদ্দ ছিল। আসলে আমি মিষ্টি খেতে ভালোবাসি তো, তাই কড়া রুটিন থেকে 1 দিন ছাড় দিয়েছিল। আমিও সারা সপ্তাহে ওই একটা দিনের অপেক্ষায় থাকতাম। দূর, এত বকবক শোনার সময় নেই। এসব বলে আমি তাড়াতাড়ি রান্নাঘরে চলে গেলাম। দেখি
ততক্ষণে কড়া গরম হয়ে গেছে। তেল দিয়ে মাছগুলো ছেড়ে দিলাম। টিফিন খাওয়া শেষ করে শ্বশুরমশাই এসে বললেন, বৌমা, আমার ওষুধগুলো না শেষ হয়ে গেছে, আমি একটু পাড়ার দোকান থেকে ওষুধ নিয়ে আসছি, এক্ষুনি চলে আসবো। আমি কোনো সাড়া দিলাম না। রান্না সেরে স্নান করে অনেকগুলো জামা কাপড় আয়রন করতে হবে, তাতানের প্রজেক্টগুলো রেডি করতে হবে, তারপর আবার ওয়েব সিরিজ দেখব, এইসব ভাবনাই আমার মাথায় চলছিল। স্নান করতে যাব, হঠাৎ মনে পড়লো তাতানের স্কুলের খাতা তো শেষ হয়ে গেছে, কয়েকটা খাতা আর প্রজেক্টের কয়েকটা জিনিসও আনতে হবে, দোকান বন্ধ হয়ে যাবে। এই ভেবে আমি তাড়াতাড়ি তৈরি হয়ে বাজারে বেরিয়ে পড়লাম। কিছুটা যাওয়ার পর মোড় ঘুরতেই দেখি শ্বশুরমশাই মিষ্টির দোকানে বসে দই মিষ্টি খাচ্ছেন। আমার মাথা গরম হয়ে গেল। চুপচাপ কটা জিনিস কিনে বাড়ি ফিরে এলাম। উনি বাড়িতে আসার পরই যাচ্ছে তাই করে বললাম, আপনার ছেলে প্রতি মাসে ওষুধের দোকানে এতগুলো করে টাকা দেয়, প্রতি মাসে চেক আপ, এক গাদা টেস্ট, কি লাভ হচ্ছে হ্যাঁ তাতে? এদিকে আমরা রেস্ট্রিকশন করছি আর আপনি আমাদের লুকিয়ে চুরিয়ে যা ইচ্ছে তাই খাচ্ছেন। উনি চুপচাপ অপরাধীর মতো স্নান করতে চলে গেল। শনিবার বলে দুপুরে তাতান স্কুল থেকে তাড়াতাড়ি ফিরে এলো। স্কুল থেকে ফিরলে ওকে খাইয়ে একটু ঘুম পাড়িয়ে দিই, তা না হলে সন্ধেবেলা পড়তে বসে ঢুলতে থাকে। বিকেলবেলা তাতান প্রত্যেক দিন দাদুর সঙ্গে পার্কে যাওয়ার জন্য বায়না করে, কিন্তু সত্যি বলতে কি, বাবা এখন যেন কেমন একটু হয়ে গেছে। ছেলেটাকে ওনার সঙ্গে পাঠাতে আমার ঠিক ভরসা হয় না। তাতানের বাবাও এই নিয়ে আমার প্রতি একটু অনুযোগ করে, কিন্তু আমি তাতে বিশেষ পাত্তা দিই না। যথারীতি আজও ঘুম থেকে উঠেই বায়না জুড়ল, দাদুর সঙ্গে মাঠে যাবে। শ্বশুরমশাই সঙ্গে সঙ্গে বললেন, চলুক না দাদু ভাই আমার সঙ্গে, আমি ঠিক দেখে দেখে রাখবো, তুমি চিন্তা করো না বৌমা। আমি বললাম, না বাবা, ও যেরকম ছাদে খেলা করে সেই রকমই খেলা করুক, একদিন গেলেই রোজ বায়না করবে, কোনোদিন যদি আপদ বিপদ হয় তখন তো আমারটাই যাবে, কারোর তো কিছু হবে না। এইসব কথা বলার মধ্যে কখন যে তাতানের বাবা অফিস থেকে ফিরে এসেছে আমি বুঝতে পারিনি। আমাকে বলল, তাতান শুধু যে আমাদের সন্তান এমন কিন্তু নয়, ওর দাদুরও ওর প্রতি কিন্তু একটা অধিকার আছে। তোমার সব সময় এরকম করাটা কি ঠিক? বাবা একজন বয়স্ক মানুষ, অভিজ্ঞ, তিনি ওকে দেখে দেখে ঠিক রাখতে পারবেন। এগুলো কি তোমার বড্ড বাড়াবাড়ি না? আমি কিন্তু আমার কথায় অটল রইলাম। তাতানের বাবার সঙ্গে ঝামেলা করলাম। সন্ধেবেলা পড়তে বসে তাতান বলল, মাম্মাম, কাল তো সানডে, স্কুল ছুটি, আমি আজকে একটুখানি পড়ে উঠে পড়ি না মা। দাদুভাই আমাকে কালকে সেই ভূতের গল্পটা কমপ্লিট করবে বলেছে। তাতানের বাবা তখন টিভি দেখছিল, আর বাবা মানে আমার শ্বশুরমশাই খবরের কাগজ পড়ছিলেন। রোজ সন্ধ্যায় খুঁটিয়ে খুঁটিয়ে খবরগুলো মুখস্থ করা ওনার আগা গোড়া অভ্যেস। তাতানের বাবা সঙ্গে সঙ্গে বলে দিল, হ্যাঁ হ্যাঁ, যাও যাও, দাদু ভাইয়ের কাছে যাও, একদিন একটু কম পড়লে কিচ্ছু হবে না, মাঝে মাঝে গল্প শোনাটাও জরুরি। আমি সামনে কিছু বলতে পারলাম না, দুমদাম করে উঠে রান্নাঘরে চলে গেলাম। তাতানের দাদু তাতানকে নিয়ে নিজের ঘরে চলে গেল। আমি তাতানের বাবাকে খুব সিরিয়াস হয়ে বললাম, আমি কিন্তু এগুলো একদম পছন্দ করছি না। এরকম প্রশ্রয় তাতান অবাধ্য হয়ে যাচ্ছে। ভূত প্রেত রাজা রানীর গল্প, এ আবার কি? ও তো এগুলোতে বিশ্বাস করতে শুরু করে দিচ্ছে। এত পড়াশোনার চাপ, এত হোমওয়ার্ক, এর মধ্যে এইসব গাল গল্প শুধু শুধু সময় নষ্ট করা নয়। তাতানের বাবা একটু জোর গলায় বললেন, তাতান এখন অনেক ছোট, আর সব দাদু ঠাকুমার কাছেই নাতি নাতনি অনেক বেশি আদরের। দাদু ঠাকুমা যেমন তাদের কাছে পাওয়ার অধিকার আছে, তেমন নাতি নাতনিরও দাদু ঠাকুমার সঙ্গে সময় কাটানোর গুরুত্ব আছে। আসলের থেকে সুদ একটু বেশি, এই কথাটা কিন্তু এমনি এমনি তৈরি হয়নি। আমার রাগ হলো, তবে বেশি কথা বাড়ালাম না, জানি অশান্তি হবে। তরকারি কষিয়ে জল ঢেলে দিয়ে
আমি বাবাকে ফোন করলাম। মনটা ভালো লাগছিল না। দেখলাম বাবা ফোন ধরলো না। ৩-৪ বার রিং করে গেলাম। এবার সত্যিই চিন্তা হচ্ছে। আমি দেরি না করে বৌদিকে একটা ফোন করলাম। ২ বার রিং হতেই বৌদি ফোন ধরলো। আমি উদ্বিগ্ন হয়ে জিজ্ঞেস করলাম, বাবা কোথায় গো? কতবার ফোন করছি, ফোন ধরছে না। সঙ্গে সঙ্গে বৌদি প্রচন্ড বিরক্ত হয়ে ঝড়ের মতো বলে গেল, তোমার বাবার ফোন কোথায় থাকে আর তোমার বাবা কোথায় থাকে তার কোনো ঠিকানা আছে? উনি বাজারে যাবেন, ফোন নিয়ে যাবেন না। মর্নিং ওয়াকে যাবেন, ফোন নিয়ে যাবেন না। তাতে দরকার থাক বা দুশ্চিন্তা হোক, ওনার তো কিছু যায় আসে না। শোনো, তোমার সঙ্গে আমার কিছু কথা আছে। তোমার ভাইকে বলে বলে তো আর আমি পেরে উঠছি না যে সংসারের প্রতি কোনো চোখ কান কিচ্ছু দেয় না সে। তুমি তো গতবার নিজেই শুনে গেলে বাবার প্রেশার কতটা হাই হয়ে গেছে। ডাক্তার কি বলে গেলেন? আর উনি প্রায় দিন বন্ধুদের সঙ্গে তাসের আড্ডায় গিয়ে সিঙ্গারা, কচুরি, তেলে ভাজা এই সব খেয়ে আসেন। আমি বললে সামনে অস্বীকার করে যান। আমি এদিকে বাড়িতে বুঝে শুনে খাবার দিই, আর উনি যদি বাইরে থেকে সব খাবার খেয়ে আসেন, তারপর যদি একটা বিপদ আপদ হয়ে যায়, তখন তো তোমরা আমাকে ছেড়ে কথা বলবে না, দোষ পড়বে আমার ঘাড়ে। কিছুক্ষণ পর আবার বলল, তোমার দাদাকে এত করে বললাম তিন্নিকে ভালো স্কুলে ভর্তি করব, একটু বাইরের দিকে চলো, কিন্তু তোমার বাবা দেশের বাড়ি ছেড়ে যাবেন না। থাকতেন উনি এখানে, রান্নার লোক, কাজের লোক থাকতো, তুমি কাছাকাছি আছো, দেখাশুনো করতে পারতে না একটু? একান্তই না হলে কত ভালো ভালো ফেসিলিটিস বৃদ্ধাশ্রম রয়েছে। কিন্তু না, তোমার দাদা কিছুতেই বাবাকে ফেলে যেতে রাজি নয়। এসব আদ্যিকালের সেন্টিমেন্ট আর জেদের জন্য আমার তিন্নির ক্যারিয়ারে যদি কোনো ক্ষতি হয়, আমি কিন্তু কাউকে ছেড়ে কথা বলবো না, এই বলে দিলাম। আরো কিছুক্ষণ বৌদি বক বক করে গেল। সবটাই বাবার বিরুদ্ধে বলা কথা। কিছু আমার কানে ঢুকলো, কিছু ঢুকলো না। ততক্ষণে আমার চোখটা জলে ভরে গেছে। আমি বললাম, মা যখন মারা যায় দাদা 10 আর আমি 7 বছর। বাবা চাইলে নতুন করে সংসার করতেই পারত, কিন্তু আমাদের মানুষ করবে বলে বাবা ছেলে মেয়ে নিয়ে জীবন কাটিয়ে দিল। ভিটে ছেড়ে কি করে যাবে বলো? আর বয়স হয়েছে তো, একটু ভুলও মনা হয়ে গেছে। বয়স হলে মানুষ বাচ্চার মতো হয়ে যায়। এরকম করে বলো না বৌদি। মাঝে মধ্যে রুটিনে একটু অদল বদল করে দিও, দেখবে আর লুকিয়ে খাবে না। আমাকে ফোন করতে বলো, আমি একটু বুঝিয়ে বলবো। গলা বুঝে আসছিল। ফোনটা কেটে দিয়ে খাবার টেবিল রেডি করলাম। সবাইকে ডাকলাম। তাতানির বাবাকে বললাম, এবার থেকে অফিস থেকে ফেরার সময় সুগার ফ্রি মিষ্টি আনবে অল্প করে, বাবার জন্য রেখে দেব। শ্বশুরের দিকে তাকিয়ে বললাম, এই রোদে গরমে রোজ বাজার করতে যাবেন না বাবা, মাঝে মধ্যে আমি তো গিয়ে মাছ নিয়ে আসতে পারবো। আর লুকিয়ে লুকিয়ে বাইরের জিনিস খাওয়া কি খুবই জরুরি? শরীর খারাপ করলে কষ্টটা কার হবে বলুন তো? যদি খেতে ইচ্ছে করে আমাকে বলবেন, আমি হেলদি ফুড বানিয়ে দেব। তাতানকে বললাম, এখন থেকে স্যাটারডে আর সানডে দাদু ভাইয়ের কাছে তোমার গল্প শোনার দিন। হ্যাপি তো? দেখলাম বাবার আর বাবার ছেলের দুজনেরই চোখে চিকচিক করে উঠেছে। জলে না খুশিতে বুঝতে পারলাম না, তবে আমার মনটা একটু হালকা হয়ে গেল। রাতে ফেসবুক অন করতেই টাইম লাইনে বৌদির পোস্ট এলো। আমার বাবা আর নিজের বাবা দুজনকে দুপাশে নিয়ে ছবি তুলেছে। সম্ভবত ওদের বিয়ের সময়কার ছবি, সেটা পোস্ট করেছে। ক্যাপশনে লিখেছে, আমার 2 ছেলে। আমি কমেন্টে লিখলাম, তোমার অবাধ্য ছেলেদের এমন করেই দুহাত দিয়ে বেঁধে রেখো। অনেক দায় দায়িত্ব কর্তব্যভার সামলেও ওরা এখন বাচ্চা হয়ে গেছে। তুমি মা হয়ে একটু ধৈর্য ধরো। তুমিই তো বলো, মা হওয়া কি মুখের কথা? আমার আজকের এই গল্প পাঠ যদি তোমাদের ভালো লাগে বন্ধুরা, তবে একটি অমূল্য ভালোবাসা রেখে যেও।
আমার এই নিবেদনটির পাশে। অসংখ্য অসংখ্য ধন্যবাদ তোমাদের।